চলতি বছরের জুন মাসে ইরানের উপর চালানো ইসরায়েলি হামলায় সরাসরি জড়িত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তিনিই ছিলেন পুরো অভিযানের দায়িত্বে। এর আগে যুক্তরাষ্ট্র বারবার বলে আসছিল ইসরায়েল এককভাবে আক্রমণ চালিয়েছে, কিন্তু নিজের বলা পুরনো মিথ্যাকে খণ্ডন করে সম্প্রতি হামলার দায় স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত ট্রাম্পের স্বীকারোক্তি আন্তর্জাতিক রাজনীতিতে সৃষ্টি করেছে নতুন উত্তেজনা। প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ উস্কে দিয়ে কী ফায়দা হাসিল করতে চেয়েছিল আমেরিকা? আঞ্চলিক রাজনীতিতে মার্কিন প্রভাব বৃদ্ধির পদক্ষেপ হিসেবেই কি এমন পায়তারা করেছিলেন ট্রাম্প? গত ৬ নভেম্বর হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে রিপাবলিকানদের সেনেটে ভোটের নিয়ম পরিবর্তনের আহ্বান জানাতে গিয়ে ট্রাম্প হঠাৎ টেনে আনেন ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। তখনই তিনি দিয়েছেন এমন বিস্ফোরক স্বীকারোক্তি। আমি পুরোপুরি এই হামলার দায়িত্বে ছিলাম। দিনটি ইসরায়েলের জন্য একটি অসাধারণ দিন ছিল, কারণ আগের সবগুলোর চেয়ে বেশি ক্ষতি করেছিল ওই আক্রমণ। গত ১৩ই জুন বিনা উস্কানিতে ইরানে বিধ্বংসী হামলা চালায় ইসরায়েল। তেল আবিবের পক্ষে ইরানের ৩টি প্রধান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধের প্রথম দিনগুলোই ওয়াশিংটন বলেছিল ইসরায়েল নিজস্ব সিদ্ধান্তে হামলা চালিয়েছে। একই সাথে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনা ও স্বার্থের উপর প্রতিশোধমূলক হামলা না চালাতে তখন তেহরানকে সতর্কও করেছিল আমেরিকা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও অন্যান্য শীর্ষ কর্মকর্তারা জানিয়েছিলেন ইসরায়েলি হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত না। তবে ট্রাম্প শেষ পর্যন্ত ফাঁস করে দিলেন যুদ্ধের গোড়াতেই ইসরায়েলের পাশে ছিল আমেরিকা। বছরের পর বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে রয়েছে ইরান। ২০১৮ সালে তেহরানের সঙ্গে একটি আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। এরপর চালু হয় আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা। জাতিসংঘের সাম্প্রতিক নিষেধাজ্ঞা তেহরানকে আরও বিপদে ফেলেছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প দাবি করলেন ইরান তাদের উপর আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছে। ইরান জানতে চেয়েছে মার্কিন নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া যাবে কিনা। ইরানের উপর খুবই কঠিন মার্কিন নিষেধাজ্ঞা আছে, যার কারণে তাদের পক্ষে নিজেদের মতো কাজ করা সত্যি কঠিন হয়ে গেছে। আমি বিষয়টি শুনতে আগ্রহী, দেখি কি হয়। আমি এ ব্যাপারে প্রস্তুত আছি। আমরা কিন্তু সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছি। বিশ্বশান্তির দূত হিসেবে সবসময় গর্ব করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক যুদ্ধ থামানোর কৃতিত্ব নিজের বলে চালিয়ে দেওয়ার ব্যাপারে দেখা গেছে তার ব্যাপক আগ্রহ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটন তেহরান সমঝোতার জোর গুঞ্জন উঠেছে, কিন্তু ইসরায়েলি হামলার পেছনে ট্রাম্পের দায় স্বীকারের ফলে গভীর অনিশ্চয়তায় পড়বে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। যুদ্ধবিরতির মাঝেও গাজায় দেদারসে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এদিকে এরই মাঝে শিগগিরই গাজায় আন্তর্জাতিক সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে বলে জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে খুব শিগগিরই এটা হবে। গাজা নিয়ে সবকিছুই ভালোভাবে এগোচ্ছে। খুব শক্তিশালী কয়েকটি দেশ স্বেচ্ছায় এতে অংশ নিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে হামাস এখনও নিরস্ত্রীকরণের বিষয়ে কিছু বলেনি। এ অবস্থায় ট্রাম্প বলেন গাজার আন্তর্জাতিক বাহিনী হামাসের মতো সশস্ত্র সংগঠনগুলো কোনো সমস্যা সৃষ্টি করলে তাও মোকাবেলা করবে। এরই মাঝে এই বাহিনী মোতায়েন নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো। সেখানে গাজায় ২ বছর মেয়াদী একটি অন্তর্বর্তী প্রশাসন ও আন্তর্জাতিক বাহিনী অনুমোদনের প্রস্তাব তোলা হবে। এই বাহিনীর দায়িত্ব হবে গাজার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্তের নিয়ন্ত্রণ রাখা এবং ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেয়া। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলছেন গাজায় পাঠানো যে কোনো বাহিনীর সম্পূর্ণ আন্তর্জাতিক বৈধতা থাকতে হবে, যাতে তা সত্যিই ফিলিস্তিনিদের কাজে আসে। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে গাজার আন্তর্জাতিক বাহিনী বিষয়ে গত সপ্তাহেই নিরাপত্তা পরিষদের 10 নির্বাচিত সদস্য ও কয়েকটি আঞ্চলিক মিত্রের কাছে খসড়া প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের তথ্য অনুযায়ী মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও তুরস্ক এরই মাঝে এই প্রস্তাব দেখেছে। এতে 20,000 সেনার একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের কথা বলা হয়েছে, যারা প্রয়োজনে সব ধরনের পদক্ষেপ নিতে পারবে, অর্থাৎ প্রয়োজনে তারা বল প্রয়োগও করতে পারবে। Hamas is a very small part of it, very, very small part.
এদিকে ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার অন্যতম প্রধান শর্ত হল হামাসের নিরস্ত্রীকরণ। তবে এ ব্যাপারে সংগঠনটি এখনো সম্মত হয়নি। পরিকল্পনা অনুযায়ী আন্তর্জাতিক বাহিনীর একটি দায়িত্ব হবে হামাসের সামরিক সক্ষমতা ও আক্রমণাত্মক অবকাঠামো ধ্বংস করা এবং সেসবের পুনর্গঠন ঠেকানো। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তুরস্ক। দেশটি হামাসকে ট্রাম্পের শান্তি পরিকল্পনা মেনে নিতে উৎসাহ দিয়েছে এবং আন্তর্জাতিক বাহিনীর পক্ষে সমর্থন জোগাড় করেছে। এ লক্ষ্যে তারা এ সপ্তাহে ইস্তাম্বুলে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেরও আয়োজন করে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গাজায় কোনোভাবেই তুর্কি সেনাদের উপস্থিতি তারা মেনে নেবেন না। ইসরায়েলের চাওয়া ছিল তারাই দীর্ঘ সময়ের জন্য গাজার নিয়ন্ত্রণ নেবে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান আগেই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কোনো সেনা গাজায় মোতায়েন করা হবে না। হিজল জোবায়ের, বাংলা ভিশন। প্রথমবারের মতো ইরানের বন্দরে পৌঁছালো রাশিয়ার একটি মালবাহী ট্রেন। মস্কোর ৯০০ কিলোমিটার দূরের এক স্টেশন থেকে ১২ দিন ধরে চালিয়ে গত ৮ই নভেম্বর ট্রেনটি প্রবেশ করে রাজধানী তেহরানের কাছে অবস্থিত আপ্রিন ড্রাই পোর্টে। পুরো মধ্য এশিয়ার উপর দিয়ে আসতে ট্রেনটিকে পাড়ি দিতে হয়েছে প্রায় ৪,০০০ কিলোমিটার পথ। পশ্চিমাদের বিরুদ্ধে অর্থনৈতিক পাল্টা চাল দিয়ে বসে থাকতে নারাজ ইরান। তাই রাশিয়াকে সঙ্গে নিয়ে একটি লাভজনক ট্রানজিট রুট বাস্তবায়নের চেষ্টা করছে তেহরান। পণ্য বহনকারী ট্রেনটির ৬২টি কন্টেইনারে ছিল কাগজের তৈরি বিভিন্ন পণ্য ও পাল্প। ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ভূরাজনৈতিক দিক থেকে এমন আন্তঃসীমান্ত পরিবহনের গুরুত্ব অনেক গভীর। রাশিয়া ও ইরান কেবল দ্বিপাক্ষিক বাণিজ্যই বাড়াচ্ছে না, বরং একই সঙ্গে তারা গড়ে তুলছে নতুন করিডোর। পশ্চিমাদের লাগাতার অবরোধ ও ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপে এখন জর্জরিত ইরান ও রাশিয়া। তেল বাণিজ্য থেকে শুরু করে আন্তর্জাতিক বাজারে মস্কো ও তেহরানকে পোহাতে হয় চরম ভোগান্তি। এমন সীমাবদ্ধতার মধ্যে মিত্র দুই দেশই খুঁজছে বিকল্প পথ। নতুন এই রুট ব্যবহার করে রাশিয়া তার তেল, গ্যাস, ধাতু ও শিল্পপণ্য দক্ষিণের বাজারে পাঠাতে পারবে পশ্চিমা বন্দর এড়িয়ে। মস্কো থেকে ইরান হয়ে পণ্য পৌঁছাতে পারবে পারস্য উপসাগর, ভারতীয় মহাসাগর, এমনকি ভারতের দিকেও। রুশ রেল সংস্থার একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, মস্কো থেকে বন্দর আব্বাস রুটে পণ্য পরিবহনে অনেক সময় ও খরচ লাগত, কিন্তু নতুন রুটের কারণে অনেকাংশেই কমবে ট্রানজিটের সময়। আমদানি রপ্তানি সুবিধার পাশাপাশি ট্রানজিট রুটের কৌশলগত সুযোগ নিতে চায় ইরান। মধ্যপ্রাচ্য ও সেন্ট্রাল এশিয়ার বাণিজ্য নেটওয়ার্কে শক্ত অবস্থান গড়তে পারলে তেহরানের জন্য খুলে যাবে বছরে কোটি ডলার আয়ের নতুন দরজা। এই ধরনের ফ্রেট ট্রেন রুট দক্ষভাবে চালাতে পারলে ইরান অনেকাংশেই পুষিয়ে নিতে পারবে নিষেধাজ্ঞার ক্ষয়ক্ষতি। ইরানি রেলওয়ের উচ্চপদস্থ এক কর্মকর্তা বার্তা সংস্থা ইরনাকে জানিয়েছেন, শুধু রাশিয়া থেকেই নয়, চলতি বছরের জুনে চীন থেকেও আপ্রিন ড্রাই বন্দরে এসেছে বেশ কিছু পণ্যবাহী ট্রেন। ভূরাজনৈতিক দিক থেকে রেল রুটটি মূলত বহু প্রতীক্ষিত ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই রুটের কারণে বদলে যেতে পারে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের পুরনো বাণিজ্য মানচিত্র। পশ্চিমাদের সবচেয়ে বড় ক্ষতি হবে তাদের কৌশলগত নিয়ন্ত্রণ হারানো। অনেক বছর ধরে ইউরোপ থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত বাণিজ্য মূলত সুয়েজ খাল ও ভূমধ্য সাগর হয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। নতুন রেল সংযোগ ভেঙে দেবে সেই নির্ভরতা। ইউরোপ যদি রাশিয়ার গ্যাস ও তেল না কেনে, সেক্ষেত্রে ইরান, ভারত, এমনকি আফ্রিকার দিকে ব্যবসা সরিয়ে নেবে মস্কো। এতে করে অনেকাংশে হ্রাস পাবে পশ্চিমা নিষেধাজ্ঞার কার্যকারিতা। দীর্ঘদিন ধরে মধ্য এশিয়ায় চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প প্রসারিত হচ্ছে রাশিয়া ও ইরানকে কেন্দ্র করে। নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর পুরোদমে শুরু হলে মধ্যপ্রাচ্যের জ্বালানি, ইউরোপের বাজার আর ভারত মহাসাগরের সমুদ্র বন্দরগুলোতে সহজেই প্রবেশাধিকার পাবে বেইজিং। ইতিমধ্যে ইরানে বৃহৎ শিল্প বিনিয়োগ করেছে চীন। তাদের কার্গো ট্রেন আরও আগেই পৌঁছেছে আপ্রিন পোর্টে। এখন রাশিয়া যুক্ত হওয়ায় আরও পাকাপোক্ত হচ্ছে করিডোরের বাস্তবতা। বিশ্লেষকেরা বলছেন, পশ্চিমা বিশ্বের একচেটিয়া বাণিজ্য দখলদারির বিরুদ্ধে নতুন এই রুটটি হতে পারে মোক্ষম এক জবাব। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
বিশাল ঢেউ আছড়ে পড়ছে বাড়ির ছাদে, রাস্তা প্লাবিত হয়ে বন্যার পানিতে ডুবে গেছে বহু এলাকা। ঝড়ে উপড়ে পড়েছে গাছ, উড়ে গেছে ভবনের অংশ, ডুবে গেছে বাড়িঘর, ফসলি মাঠ, গবাদি পশু। ঝড়ের তীব্রতা এত বেশি ছিল যে বহু বাড়িঘর ভেসে যায় স্রোতের তোড়ে। রয়টার্সের খবরে জানা গেছে, ফিলিপাইনের ক্যাটান্ডুয়ানেস উপকূলে আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড়টি এবছরের সবচেয়ে শক্তিশালী। ঘূর্ণিঝড় ফাংওয়াংয়ে এখনো পর্যন্ত নিহত হয়েছেন 2 জন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 10 লাখ মানুষকে। এছাড়াও আহত হয়েছেন বহু মানুষ। 9 নভেম্বর রাতে আঘাত হানার আগে ঘূর্ণিঝড়টি সুপার টাইফুনে রূপ নেয়। স্থানীয় আবহাওয়া সংস্থা জানায়, ফাংওয়াংয়ের কেন্দ্রের কাছাকাছি বাতাসের বেগ ছিল প্রতি ঘন্টায় 185 কিলোমিটার, আর দমকা হাওয়ার গতি ছুঁয়েছে 230 কিলোমিটার পর্যন্ত। ফিলিপাইনের বৃহত্তম দ্বীপ লুজনের আরোরা প্রদেশে রাত 11টার পর আঘাত হানে টাইফুনটি। এখন এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। দিনভর উপকূলীয় এলাকায় উদ্ধারকারী দলগুলো বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। সকাল থেকে চলে প্রবল বৃষ্টি আর তীব্র বাতাস। এটি চলতি বছরের 11তম টাইফুন, যা আঘাত এনেছে এমন এক দেশে যে দেশটি এখনো ঘুরে দাঁড়াতে পারেনি কালমাইগির ধ্বংসযজ্ঞ থেকে। সেই ঝড়ে প্রাণ হারিয়েছিল ফিলিপাইনের 224 জন, ভিয়েতনামের 5 জন। মোরশেদ আলম, বাংলা ভিশন। এই ধোঁয়া যেন শুধু হামলার নয়, এটি যেন ইঙ্গিত দিচ্ছে নতুন যুদ্ধ বা সংঘাত শুরুর। এরই মধ্যে জোরালো হয়েছে নয়া সংঘাতের সম্ভাবনাও। আবারও কি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাত শুরু হবে? আবারও কি প্রতিবেশী 2 দেশ যুদ্ধে জড়াবে? শুধু আফগানিস্তান নয়, আরেক প্রতিবেশী ভারত কি ফের পাক বাহিনীর টার্গেটে পরিণত হবে? কেন নতুন এই হামলার জন্য ভারতকে দুষছে পাক সরকার? ঠিক কতটা দায়ী মোদী সরকার? এই প্রশ্নগুলো উঠেছে মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি আদালত ভবনের বাইরে শক্তিশালী আত্মঘাতী বোমা হামলায় অন্তত 12 জন নিহত। আর এই হামলার দায় পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান টিটিপি স্বীকার করার পরই, যে গোষ্ঠীটিকে আফগান তালেবান সরকার ও ভারত সমর্থন দেয় বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে পাকিস্তান। জবাবে কি বলছে ভারত ও আফগান সরকার? টিটিপি কি চাইছে? কেন তারা বারবার পাক নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে? পুলিশ জানিয়েছে, আদালতে প্রবেশ মুখে স্থানীয় সময় মঙ্গলবার দুপুর 1:15টার দিকে আত্মঘাতী হামলাকারী এই বিস্ফোরণ ঘটায়। সে সময় মামলা সংক্রান্ত কাজে যাওয়া বিপুল সংখ্যক মানুষ ও দর্শনার্থীদের ভিড় ছিল আদালতের ভেতর ও বাইরে। পুলিশ জানিয়েছে, হামলাকারী আদালতে ঢোকার জন্য প্রায় 12 মিনিট বাইরে দাঁড়িয়েছিল, তবে পুলিশের গাড়ি থাকায় সে ব্যর্থ হয়। পরে আদালতের গেটে পুলিশের গাড়ির পাশেই বোমার বিস্ফোরণ ঘটায় সে। তাদের ধারণা, নিরাপত্তা বাহিনীকে টার্গেট করেই আত্মঘাতী হামলা চালায় বোমা হামলাকারী। হামলার পর ধোঁয়া আর রক্তে ভেসে যায় ওই এলাকা, ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে মৃতদেহগুলো। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিল যে শব্দ 6 কিলোমিটার দূর পর্যন্ত শোনা গেছে। আমরা আমাদের গাড়ি পার করে গেটে ঢুকে পড়ার 30 থেকে 35 মিনিট পর বিকট জোরে বিস্ফোরণ হলো। বিশাল বিস্ফোরণ, সবখানে আগুন জ্বলছিল, মানুষের শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। চারিদিকে চিৎকার আর আতঙ্কিত মানুষেরা ছুটে যাচ্ছিল। হামলার পরেই তীব্র নিন্দা জানিয়ে এজন্য ভারতকে দায়ী করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। হামলার ঘটনা দ্রুত তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির নির্দেশ দিয়েছেন তিনি। শুধু টিটিপি নয়, হামলার পেছনে ভারত সমর্থিত বেলুচ বিদ্রোহী গোষ্ঠীগুলোকেও সন্দেহ করছে ইসলামাবাদ। আর ইসলামাবাদে হামলার ঘণ্টাখানেক পর পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান টিটিপি হামলার দায় স্বীকার করায় এখন আফগান ও ভারত 2 দেশের দিকেই সন্দেহের তীর আরও জোরালো করেছে পাক সরকার। তাদের অভিযোগ, পাকিস্তানের ভেতরে অস্থিরতা তৈরির জন্য টিটিপিকে মদত দেয় আফগান তালেবান সরকার ও ভারত। শুধু তাই নয়, এই অভিযোগে গেল অক্টোবরে আফগানিস্তানের ভেতরে হামলা চালিয়েছে পাক বাহিনী, যার জেরে 2 দেশের মধ্যে কয়েকদিন পাল্টাপাল্টি সংঘাত হয়েছিল। পরবর্তীতে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যায় 2 দেশ। স্থায়ী যুদ্ধবিরতির জন্য তুরস্কে পাক ও আফগান প্রতিনিধিরা শান্তি আলোচনায় বসলেও গেল শনিবার তা
ভেস্তে যায়, তৈরি হয় নতুন করে সংঘাতের আশঙ্কা। আর সেই শঙ্কা সত্যি করে দিয়ে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় 2 দিনের মাথাতেই মঙ্গলবার ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা চালায় টিটিপি। ফলে পাক আফগান আলোচনার পর এবার যুদ্ধবিরতিও ভেস্তে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। যে কোনো মুহূর্তে সীমান্তে আবারও শুরু হতে পারে ভয়াবহ রক্তাক্ত সংঘাত। পাকিস্তানে হামলার ঠিক একদিন আগে ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে গাড়ি বিস্ফোরণে 13 জন নিহত হয়েছে। যে ঘটনায় পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলোকে দায়ী করেছে ভারত। 24 ঘন্টার ব্যবধানে ভারত ও পাকিস্তানে এমন রক্তাক্ত হামলা ও বিস্ফোরণের ফলে ওই অঞ্চলে নতুন করে অস্থিরতা ও সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে বলছেন বিশ্লেষকরা। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। এক অসহায় বাবা নিজের জীবন্ত মেয়ের জন্য কবর খুঁড়ছেন। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তবের এক হৃদয় বিদারক ঘটনা। অসুস্থ মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে পারেননি তিনি। মৃত্যু নিশ্চিত জেনে 2 বছরের শিশুর ভয়াবহ মৃত্যু ভয় কাটাতে প্রতিদিন নিয়ে যেতেন সেই কবরের কাছে, যেখানে একদিন হয়তো সে ঘুমিয়ে পড়বে চিরতরে। কি হয়েছিল সেই শিশুটির? শেষমেশ এই ঘটনা কোথায় নিয়ে গেল পরিবারটিকে? 2017 সালে চীনের সিচুয়ান প্রদেশের মিয়াং শহরে ঘটে এই মর্মান্তিক ঘটনা। শিশুটির নাম ঝাং সিংলেই। মাত্র 2 বছর বয়সে ভুগছিল বিরল থ্যালাসেমিয়া রোগে। এই রোগে আক্রান্ত মানুষকে বাঁচাতে হলে প্রয়োজন হয় নিয়মিত রক্ত সঞ্চালন আর ব্যয়বহুল চিকিৎসা। কিন্তু মেয়ের জীবন বাঁচাতে যে অর্থ দরকার, এই দরিদ্র কৃষক পরিবারের নাগালের বাইরে ছিল। ঝাং লিয়ং নামে এই অসহায় পিতা দিনে কাজ করতেন মাঠে, রাতের বেলায় অন্যের দোকানে ছোটখাটো কাজ করতেন, শুধু মেয়ের চিকিৎসা খরচ জোগাতে। ডেইলি মেলে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, তিনি আগেই নিজের সমস্ত সঞ্চয়, ধার, এমনকি আত্মীয় স্বজনের সহায়তায় যা পেয়েছিলেন সব খরচ করেছেন মেয়ের চিকিৎসায়। শিশুটির মা অসুস্থতার কারণে কাজ করতে পারতেন না, ফলে পরিবারের আয়ের একমাত্র ভরসা ছিলেন লিয়ং। কিন্তু চিকিৎসা এত ব্যয়বহুল হয়ে উঠেছিল যে এক সময় সব পথ বন্ধ হয়ে যায়। হাসপাতাল জানিয়ে দেয় তারা আর চিকিৎসা চালিয়ে যেতে পারবে না। তখনই পিতা বুঝতে পারেন মৃত্যু আসছে তার ঘরে, তার রাজকন্যার জন্য। অসহায় লিয়াং তখন সিদ্ধান্ত নেন তিনি মেয়েকে ধীরে ধীরে মৃত্যুর সঙ্গে পরিচয় করাবেন, যেন মৃত্যু তার কাছে ভয় না হয়ে এক শান্ত বিশ্রামের জায়গা হয়ে ওঠে। তাই তিনি গ্রামের পাশে একটি ছোট্ট গর্ত করেন, যেখানে প্রতিদিন বিকেলে মেয়েকে কোলে করে নিয়ে যেতেন বলে জানায় দ্য ইন্ডিপেন্ডেন্ট। ছোট্ট সিনলেই সেখানে বসে কবরের মাটি নিয়ে খেলত, ফুল তুলে রাখত। বাবা তাকে বলতেন, এখানেই একদিন তুমি ঘুমাবে আর আমি থাকবো তোমার পাশে। দ্য এশিয়ান প্যারেন্টের প্রতিবেদন অনুযায়ী স্থানীয় এক সাংবাদিক ঘটনাটি জানতে পেরে বাচ্চা ও তার বাবার ছবি ও গল্পটি প্রকাশ করেন। মুহূর্তে চীনের সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এই পিতার সংগ্রাম। লাখ লাখ মানুষ কেঁদেছিলেন ছবিটি দেখে, যেখানে দেখা যায় এক বাবা কবরের পাশে বসে মেয়েকে কোলে নিয়ে হাসছেন, অথচ চোখের কোণে অশ্রু লুকিয়ে রেখেছেন। দেশ জুড়ে উঠে সহানুভূতির ঝড়। অসংখ্য মানুষ অনুদান পাঠাতে শুরু করে। স্থানীয় কর্তৃপক্ষও এগিয়ে আসেন সাহায্যের হাত নিয়ে। বিবিসি ও ডেইলি মেলে প্রকাশিত পরবর্তী রিপোর্টে জানা যায়, সংগ্রহিত অর্থে মেয়ের চিকিৎসা আবারও শুরু হয় এবং সে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। প্রায় 8 বছর পরও ঝং পরিবার সেই স্মৃতিকে ভুলতে পারেনি। স্থানীয় সংবাদ মাধ্যমে লিয়ং এক সাক্ষাৎকারে বলেন, যখন আমি মেয়েকে কবরে নিয়ে যেতাম প্রতিদিন মনে হতো হয়তো এটাই শেষ দিন, কিন্তু মানুষ যে কতটা দয়ালু হতে পারে তা তখন বুঝেছিলাম। বর্তমানে ঝাং সিংলেই নামের এই ছোট্ট মেয়েটি স্কুলে যায়, হাসে, খেলে, স্বপ্ন দেখে। এক পিতার অদম্য ভালোবাসা আর ত্যাগের এই গল্প শুধু চীনে নয়, গোটা পৃথিবীর সামনে উদাহরণ হয়ে থাকবে। বাবার ভালোবাসা আর মানুষের সাহায্যে কিভাবে নতুন জীবন পেয়েছিল সেই ছোট্ট শিশুটি। রিয়াজুল আলম রাব্বি, বাংলাভিশন। নিউ ইয়র্কের রাজনীতিতে ইতিহাস গড়া তরুণ মেয়র জোহরান মামদানির জয়ের পেছনে যারা মুখ্য ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম। জোহরানের নির্বাচনী প্রচারণায় যারা ছিলেন প্রধান উপদেষ্টার ভূমিকায়। জারা রহিম বাংলাদেশি অভিবাসী পরিবারের সন্তান, বয়সে তরুণ, তবে জন্ম যুক্তরাষ্ট্রেই। গত ফেব্রুয়ারি থেকে জোহরানের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। 1 দশকের বেশি সময় ধরে তিনি রাজনীতি ও সংস্কৃতিতে ডিজিটাল কৌশলকে দারুণভাবে ব্যবহার করে কাজ করে চলেছেন।
যারার এক পরামর্শেই বদলে যায় মামদানির পুরো নির্বাচনী প্রচারণার চিত্র। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নবনির্বাচিত মেয়রের এক উপদেষ্টা বলেছিলেন, জোহরান মামদানিকে জারা রহিম পরামর্শ দিয়েছিলেন, রাজনৈতিক কৌশলবিদদের বানানো কল্পিত নিউ ইয়র্ক ভুলে যাও, প্রকৃত নিউ ইয়র্ক নগর নিয়ে প্রচার চালাও। জারার এই পরামর্শে শুরু হয় তৃণমূল আন্দোলন, গড়ে ওঠে ৯০,০০০-এরও বেশি স্বেচ্ছাসেবক বাহিনী। তাদের মধ্যে যোগাযোগ করা হয় নিউ ইয়র্ক নগরের রাজনীতিতে উপেক্ষিত নাগরিকদের। তারা পৌঁছে গিয়েছিলেন ১৬ লাখেরও বেশি পরিবারের দরজায়। এভাবেই জয়ের মুকুট পান মামদানি। ৩৫ বছর বয়সী জারা রহিম বড় হয়েছেন সাউথ ফ্লোরিডায়। সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে জারা রহিম যোগাযোগ বিদ্যা নিয়ে পড়াশোনা করেন। মানুষের গল্প কিভাবে মন ছুঁয়ে যায়, জনমত গঠন করে, সমাজ তৈরি করে, তা সেখানে ভালোভাবে রপ্ত করেছেন। ফ্লোরিডার শ্রেণীকক্ষ থেকে শুরু করে নিউ ইয়র্ক সিটি হল পর্যন্ত জারা রহিমের যাত্রা ছিল সিনেমার মতো। শুধু মামদানি নয়, তিনি কাজ করেছেন বারাক ওবামার নির্বাচনী দলে, তারপর হোয়াইট হাউস, উবার, ভোগ ম্যাগাজিন, এমনকি নেটফ্লিক্সের সঙ্গেও। রাজনীতি, প্রযুক্তি আর সংস্কৃতি, এই তিনকে এক সুতোয় গেঁথে ফেলেছেন জারা রহিম। জোহরান মামদানি যখন নিউ ইয়র্কের মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, সে সময় জারা রহিম প্রমাণ করে দিয়েছেন, যোগাযোগ শুধু বার্তা নয়, এটি মানুষের মনের ভাষা। নতুন প্রজন্মের রাজনীতিতে এক বাংলাদেশি বংশোদ্ভূত নারীর এমন সাফল্য গৌরব হয়ে উঠেছে সারা বিশ্বের অভিবাসী তরুণদের জন্য। মোরশেদ আলম, বাংলা ভিশন।